ভোরের আলো ফুটতেই নবাবগঞ্জ কাঁচা বাজারের সবজি মণ্ডপের রোজকার মতোই শোরগোল শুরু হয়ে গেছে। কেউ হাঁকডাক করে সবজি বেচছে, কেউ বা দর কষাকষি করছে, আর কোথাও শ্রমিকেরা প্রাণপণে ঠেলাগাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। চারপাশে চিরচেনা সেই ব্যস্ততার হট্টগোল। কিন্তু এই সাধারণ ভিড়ের মাঝে আজ একজন বিশেষ মানুষ ছিলেন, যার উপস্থিতি ছিল একেবারেই বেমানান। যারা তাকে দেখছিল তারা ভাবছিল হয়তো ভিনদেশী কোনো পথিক, কিন্তু কারো ধারণাই ছিল না এই নারী এই জেলার নতুন আইপিএস কর্মকর্তা জাহানারা বেগম। পরনে সাধারণ পোশাক, সাথে নেই কোনো সরকারি গাড়ি বা নিরাপত্তারক্ষী। একেবারে আটপৌড়ে একজন মানুষ, বয়স ৩০-এর কোঠায়। মুখশ্রী শান্ত, কিন্তু দৃষ্টিতে ইস্পাত কঠিন আত্মবিশ্বাস। আইপিএস জাহানারা বেগম ধীর পায়ে হেঁটে এক ঠেলাগাড়ির সামনে এসে থামলেন, যেখানে এক বৃদ্ধা সবজি বিক্রি করছিলেন। জাহানারা মৃদু হেসে বললেন, খালা, আলু কি দরে দিচ্ছেন? বৃদ্ধা ওজন মাপতে মাপতে বললেন, মা জননী, আজ আলু কেজি ৪০ টাকা। কতটুকু লাগবে তোমার? ঠিক তখনই সবজি বাজারের কোলাহল ছাপিয়ে একটা মোটরসাইকেলের তীব্র গর্জন শোনা গেল। বাইকে চেপে ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ বাজারে প্রবেশ করল। বয়স ৪৫-এর কাছাকাছি। চেহারায় রুক্ষতা আর খাকি উর্দির দম্ভ তার প্রতিটি পদক্ষেপে স্পষ্ট। সে সোজা ওই বৃদ্ধার ঠেলাগাড়ির সামনে এসে থামল। ইন্সপেক্টরকে দেখামাত্রই বৃদ্ধার মুখে এক ঝলক চিন্তার ছায়া নেমে এলো। তিনি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বললেন, আজ কি চাই আপনার ইন্সপেক্টর সাহেব? যা লাগে নিয়ে নেন। ইন্সপেক্টর আদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, ১ কেজি টমেটো আর ১ কেজি ঝিঙে দিবি। বৃদ্ধা কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে সবজি মেপে দিলেন। ইন্সপেক্টর সবজিগুলো নিয়ে একটা পয়সাও না দিয়ে মোটরসাইকেলে চেপে সেখান থেকে চলে গেল। এই দৃশ্য দেখে আইপিএস জাহানারা বেগম স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বৃদ্ধার কাছে গিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আম্মা, উনি ইন্সপেক্টর, আপনাকে সবজির টাকা দিল না কেন? আর আপনি বা তাকে কিছু বললেন না, টাকা চাইলেন না? বৃদ্ধার চোখে অসহায়ত্ব স্পষ্ট ফুটে উঠল। ব্যথায় ভরা কণ্ঠে তিনি বললেন, কি বলবো মা, এ তো তার রোজকার কাজ। ওই ইন্সপেক্টর প্রতিদিন এভাবেই টাকা না দিয়ে সবজি নিয়ে যায়। বাধা দিতে গেলেই শাসায়, বলে, আমার কাছে টাকা চাস? এত বড় সাহস তোর? তোকে শুদ্ধ তোর এই ঠেলা নর্দমায় ফেলে দেব। আমি ভয়ে সিটিয়ে থাকি মা, ঠেলাটা যদি নিয়ে যায় সংসার চলবে কি করে? আমার স্বামী, তিনি একজন প্রতিবন্ধী, তার চিকিৎসা চলছে, প্রতি সপ্তাহে তার জন্য ওষুধ কিনতে হয়, তাই বাধ্য হয়ে আমি চুপচাপ তাকে সবজি দিয়ে দিই। জাহানারা এটা শুনে ভেতর থেকে কেঁপে উঠলেন। বিশ্বাস হচ্ছিল না যে যারা আইন রক্ষক তারাই আইনকে নিয়ে এমন ছেলেখেলা করছে। তিনি একটা গভীর শ্বাস নিয়ে বৃদ্ধার দিকে তাকিয়ে বললেন, আম্মা, এই ইন্সপেক্টরের তো আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল। আপনি এই বয়সেও মাথার ঘাম পায়ে ফেলে সংসার চালাচ্ছেন, আর সে আপনাকে ভয় দেখাচ্ছে, টাকা না দিয়ে সবজি নিয়ে যাচ্ছে। এ যেন কিয়ামতেরই আলামত। কিন্তু এখন আর আপনাকে ভয় পেতে হবে না। তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আম্মা, এখন থেকে আমি আপনার সাথে আছি। এই ইন্সপেক্টরের দাদাগিরি আর চলবে না। আপনি শুধু একটা কাজ করবেন, আমার নম্বরটা নিন। কাল যখন ঠেলা নিয়ে বেরাবেন আমাকে একটা ফোন করবেন। কাল আপনার এই ঠেলায় আপনি নন, আমি বসবো। আমিই দেখব সে টাকা না দিয়ে কিভাবে সবজি নিয়ে যায়। যদি সে আবার এমন কিছু করে, আমি তার বিরুদ্ধে এমন কঠোর আইনি ব্যবস্থা নেব যে সে আইনের আসল শক্তি টের পাবে। বৃদ্ধার চোখে আশার আলো জ্বলে উঠল। মনে হলো এই মেয়েটি হয়তো তাকে ওই ইন্সপেক্টরের জুলুম থেকে মুক্তি দেবে। পরের দিন সকালেই আইপিএস জাহানারা বেগম এক গ্রামের সাধারণ মেয়ের সাজে নিজেকে সাজিয়ে নিলেন। একটা সাদামাটা শাড়ি পরে তিনি বসে পড়লেন সেই বৃদ্ধার সবজির ঠেলায়। ঠেলায় জুড়ে থরে থরে সাজানো তাজা ফুলকপি, গাজর, ঢেঁড়স, কাঁচা লঙ্কা আর আলু টমেটো। চারপাশে সেই চিরচেনা কোলাহল, ক্রেতাদের আনাগোনা আর দরদাম। কয়েক মিনিটের মধ্যেই সেই ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ তার মোটরসাইকেল নিয়ে এসে হাজির হলো। সে বাইকটা সোজা জাহানারার ঠেলার কাছে দাঁড় করিয়ে আপাদমস্তক চেয়ে বলল, কিরে, আজ আবার তুই এখানে? কালও তোকে এখানেই দেখেছিলাম, আজও এখানেই। জাহানারা সহজভাবে উত্তর দিল, আমি ওনার মেয়ে, আজ মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি বললাম আজ আমি ঠেলায় বসবো। ইন্সপেক্টর একটা ধূর্ত হাসি দিয়ে বলল, ও তাহলে তুই তার মেয়ে? ওই বুড়ি তো একবারও বলেনি যে তার এত সুন্দর একটা মেয়েও আছে। সত্যি বলছি, তোকে দেখতে বেশ খাসা। সে ঠাট্টার ছলে জিজ্ঞেস করল, তা তোর বিয়ে হয়েছে? জাহানারা শান্ত স্বরে বলল, না, এখনো হয়নি। ইন্সপেক্টর হেসে বলল, বাহ, ভালোই তো, আমারও বিয়ে হয়নি, আমার সাথে বিয়ে করবি? জাহানারা দৃঢ় স্বরে বলল, না না, আমি এখন বিয়ে করব না। ইন্সপেক্টর হো হো করে হেসে বলল, আরে আমি তো মজাই করছিলাম, ছাড় এসব। আমাকে 1 কেজি ফুলকপি দে, সাথে একটু ধনেপাতাও দিস। জাহানারা কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সবজি তুলে তার হাতে দিল। ইন্সপেক্টর বলল, ঠিক আছে, আমি চলি। ইন্সপেক্টর যখন সবজি নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, জাহানারা তীব্র আর কড়া স্বরে বলে উঠল, থামুন ইন্সপেক্টর সাহেব, আপনি এখনো সবজির টাকা দেননি। ইন্সপেক্টর থমকে গেল। জাহানারা আবার বলল, সবজির টাকাটা দিয়ে যান, এভাবে চলবে না, আমরা এখানে বিনামূল্যে কিছু বিলাই না। ইন্সপেক্টর রেগে গিয়ে বলল, কিসের টাকা? আমি তো রোজই এখান থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যাই,
তোর মাকে জিজ্ঞেস করিস, সে তো কিছু বলে না, আর তুই আমার সামনে বেশি কথা বলিস না। সে যাওয়ার জন্য ঘুরতেই জাহানারার কণ্ঠস্বর আরও চড়ে গেল। দাঁড়ান, আপনি আমার মায়ের কাছ থেকে যেভাবে পেরেছেন নিয়েছেন, কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন না। সবজির টাকা আপনাকে দিতেই হবে। জাহানারা আবার বলল, ইন্সপেক্টর সাহেব, আমাদেরও তো পয়সা খরচ করে এই সবজি আনতে হয়, আর যদি আমরা একদিনও সবজি বিক্রি করতে না পারি তাহলে আমাদের ঘরের উনুন জ্বলে না। জাহানারার চোখে আগুন আর কণ্ঠে ছিল ইস্পাতের কাঠিন্য। আপনাদের মতো লোকেরা বিনামূল্যে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে। ইন্সপেক্টর সাহেব এতকুই শুনে ইন্সপেক্টর রিজওয়ান আহমেদের মাথায় রক্ত চড়ে গেল। তার চোখ রাগে টকটকে লাল হয়ে গেল। কিছু না ভেবেই সে আচমকা আইপিএস জাহানারা বেগমের গালে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল। চটটা এত জোরে ছিল যে জাহানারা এক পা পিছিয়ে গেলেন। মুহূর্তের জন্য বুঝতেই পারলেন না হঠাৎ তার সাথে কি হয়ে গেল। চোখ দিয়ে জল গড়িয়ে এলো, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। মুখে স্পষ্ট ব্যথার ছাপ ছিল, কিন্তু তার চেয়েও গভীর আঘাত লেগেছিল তার আত্মসম্মানে। এখন আর চুপ থাকার সময় নয়। কাপা কিন্তু দৃঢ় কণ্ঠে জাহানারা বলল, আপনি একজন নারীর গায়ে হাত তুলে খুব বড় ভুল করেছেন। আপনার কোনো ধারণাই নেই আপনি কার গায়ে হাত তুলেছেন। এর ফল আপনাকে খুব শীঘ্রই ভোগ করতে হবে। ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে গর্জে উঠে বলল, এই, তুই নিজেকে কি ভাবিস? কোনো বড় লোকের দুলালি, কালেক্টর নাকি মন্ত্রী? কি তুই? তোর এত হিম্মত যে আমাকে চোখ রাঙাচ্ছিস? রাগের বশে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে জাহানারার চুল শক্ত করে মুঠোয় চেপে ধরল। জাহানারা যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন, কিন্তু হিম্মত হারালেন না। কষ্ট করে নিজের চুল ছাড়িয়ে নিলেন। তার নিঃশ্বাস ঘন হয়ে উঠেছিল, মুখ রাগে লাল হয়ে গিয়েছিল, কিন্তু সাহস ছিল পাথরের মতো অটুট। জাহানারা কড়া গলায় বললেন, এটা একদম ঠিক হচ্ছে না। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। আপনি যা করেছেন তার জবাব আপনাকে দিতেই হবে। কিন্তু ইন্সপেক্টর তার উর্দি আর পদের নেশায় মত্ত ছিল। সে অট্টহাসি হেসে বলল, আমার বিরুদ্ধে অভিযোগ করবি? তোর সেই মুরদ আছে? তুই তো একটা ছোট ঠেলায় সবজি বেচিস, আর আমি এই এলাকার থানার ইনচার্জ। আমি তোকে এখানেই দাঁড় করিয়ে কিনে ফেলতে পারি। বেশি কথা বললে উল্টো তোকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পুড়ে দেব। এতটুকু বলেই সে তার মোটরসাইকেল চালু করে চলে গেল। জাহানারা তখনও ঠেলাগাড়ির পাশে নিশ্চল দাঁড়িয়ে। তার ভেতরে যেন এক ক্রোধের আগ্নেয়গিরি ফেটে পড়ার উপক্রম। কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। মনে মনে স্থির করলেন, এই ইন্সপেক্টরকে এমন শিক্ষা দেবেন যে তার 7 প্রজন্ম কোনো নারীর ওপর হাত তোলার আগে 1000বার ভাববে। তিনি সঙ্গে সঙ্গে সবজি বিক্রেতা বৃদ্ধাকে ডাকলেন এবং নিঃশব্দে সেখান থেকে চলে এলেন। তিনি সোজা তার বাসায় ফিরলেন। সাধারণ শাড়িটা খুলে ফেলে এবার তিনি অন্য পোশাকে নিজেকে প্রস্তুত করে নিলেন। তার মুখে ছিল এক দৃঢ় সংকল্পের তেজ, আর চোখে জ্বলছিল ন্যায়ের আগুন। বন্ধুরা, এখন পর্যন্ত তো আপনারা শুধু ছবির পূর্বাভাস দেখেছেন। এখান থেকেই এখন গল্পের আসল মোড় শুরু হবে। তাই এই কাহিনীকে এখানেই মাঝপথে ছেড়ে যাবেন না। জাহানারা বেগম এবার কোনো আইপিএস অফিসারের নয়, বরং একজন সাধারণ মেয়ের মতো থানায় পৌঁছালেন। থানায় কেউ তার আসল পরিচয় আঁচও করতে পারল না। ভেতরে ঢুকেই তিনি চারদিকে তাকালেন। ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ সেখানে উপস্থিত ছিল না। ডেস্কে একজন সাব ইন্সপেক্টর বসে চা খাচ্ছিল। জাহানারা তার কাছে গিয়ে বললেন, আমার একটা অভিযোগ দায়ের করতে হবে। ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ কোথায়? সাব ইন্সপেক্টর বলল, ইন্সপেক্টর সাহেব জরুরি কাজে বাসায় গেছেন। জাহানারা বললেন, তাহলে আমাকে এসএইচও সাহেবের সাথে দেখা করিয়ে দিন। সাব ইন্সপেক্টর আবার বলল, এসএইচও সাহেব ফিল্ড ভিজিটে গেছেন। আপনি চাইলে একটু অপেক্ষা করতে পারেন, তিনি এলেই দেখা হবে। জাহানারা একটা বেঞ্চে বসে পড়লেন। ভেতর থেকে রাগের আগুন জ্বলছিল, কিন্তু মুখটা ছিল শান্ত। কিছুক্ষণ পর এসএইচও পারভেজ চৌধুরী থানায় ঢুকলেন। তিনি বেঞ্চে বসা মেয়েটিকে দেখে কাছে ডাকলেন। ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কে আর এখানে কেন এসেছেন? জাহানারা বললেন, এসএইচও সাহেব, আমার একটা অভিযোগ দায়ের করতে হবে। পারভেজ বলল, আচ্ছা, আমার ঘরে চলুন। দুজনেই তার কেবিনে গেল। চেয়ারে বসেই বলল, তো আপনার অভিযোগ লেখাতে হবে, কিন্তু আগে খরচা পানি দিতে হবে। এখানে অভিযোগ লেখাতে 5000 টাকা লাগে। টাকা এনেছেন তো? তাড়াতাড়ি দিন, তারপর আপনার অভিযোগ লিখে নেব। জাহানারার মুখ কঠিন হয়ে গেল। তিনি বললেন, অভিযোগ লেখাতে তো কোনো টাকা লাগে না, আপনি তো সরাসরি আমার কাছে ঘুষ চাইছেন। এসএইচও পারভেজ বলল, আরে আপনাকে কে বলেছে এখানে সব কিছু বিনামূল্যে হয়? এখানে যেই আসে নিজের খুশি মতো টাকা দিয়ে যায়। আপনি যদি টাকা না দেন তাহলে আপনার অভিযোগও লেখা হবে না। এখন বাকিটা আপনার ইচ্ছা। জাহানারা একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর চুপচাপ পকেট থেকে 5000 টাকার একটা নোট বের করে টেবিলের উপর রাখলেন। তিনি বললেন, নিন, এবার আমার অভিযোগটা লিখুন। টাকাটা পকেটে ভরার সাথে সাথে এসএইচও জিজ্ঞেস করল, কার বিরুদ্ধে অভিযোগ করতে চান? জাহানারা সরাসরি এবং দৃঢ় কণ্ঠে বললেন,
ইন্সপেক্টর রিজওয়ান আহমেদের বিরুদ্ধে। উনি প্রতিদিন একজন বৃদ্ধা মহিলার ঠেলাগাড়ি থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান। তিনি যখন টাকা চান তখন ঠেলা ফেলে দেওয়ার হুমকি দেন আর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি যখন এর প্রতিবাদ করি তখন সে আমার গায়ে হাত তুলেছে, আমার সাথে অশালীন আচরণ করেছে। আমি তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা চাই। এই কথা শুনে এসএইচও পারভেজ চৌধুরীর মুখের রং পাল্টে গেল। তার চোখে স্পষ্ট ভয় দেখা গেল। সে তোতলাতে তোতলাতে বলল, ও তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর, আর যদি কেউ ফ্রিতে সামান্য কিছু জিনিস দিয়ে দেয় তাতে আর এমন কি ক্ষতি হয়? আমরা পুলিশ, আমাদের জন্য এসব তো চলতেই পারে। জাহানারা সব বুঝতে পারছিলেন। এখন তার বিশ্বাস দৃঢ় হয়ে গেল যে এই ব্যবস্থাটা ভেতর থেকে পুরোপুরি পচে গেছে। যে উর্দিটা মানুষের সুরক্ষার জন্য তৈরি, সেটাই এখন গরিব আর অসহায়দের ভয় দেখানো আর লুট করার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তিনি আর একটা কথাও বললেন না, শুধু ধীরে ধীরে উঠে নিঃশব্দে থানা থেকে বেরিয়ে গেলেন। কিন্তু তার মুখের সেই নীরবতায় যেন এক অন্য ভাষা ছিল। তার চোখে ছিল এক তীব্র ঝলকানি, যেন কোনো বড় ঝড়ের আগের নিশ্ছিদ্র বিমবতা। পরদিন সকালে আইপিএস জাহানারা বেগম এখন তার আসল রূপে ফিরে এসেছেন। তিনি সরকারি গাড়ি আর নিরাপত্তা রক্ষীদের নিয়ে সেই থানার দিকে রওনা দিলেন। যেইমাত্র তিনি থানায় পা রাখলেন, থানার ভেতরে হইচই পড়ে গেল। যে কর্মচারীরা গতকালও তাকে একজন সাধারণ মেয়ে ভেবেছিল, আজ তার এই রূপ দেখে তারা বাকরুদ্ধ। প্রধান হলে তার চোখ পড়ল সরাসরি ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ আর এসএইচও পারভেজ চৌধুরীর ওপর। যারা গতকাল ক্ষমতার দম্ভে মত্ত ছিল, তাদের মুখে এখন কেবলই আতঙ্কের ছাপ। রিজওয়ান আহমেদ ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আপনি আসলে কে? পারভেজ চৌধুরী বলল, আপনি তো গতকাল অভিযোগ লেখাতে এসেছিলেন। জাহানারা কড়া সুরে বললেন, হ্যাঁ, আমি এই জেলার নতুন আইপিএস অফিসার জাহানারা বেগম, আর এখন আমি সব জানি। তোমরা দুজন কিভাবে গরিবদের ভয় দেখাও, ঘুষ চাও আর উর্দির আড়ালে কুকর্ম করো। দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। পারভেজ চৌধুরী ঘাবড়ে গিয়ে বলল, ম্যাডাম, যদি আপনি সত্যি আইপিএস হন তাহলে দয়া করে আপনার পরিচয়পত্র দেখান। জাহানারা তার সরকারি পরিচয়পত্র বের করে দুজনের সামনে ধরলেন। পরিচয়পত্র দেখামাত্রই এসএইচও পারভেজ চৌধুরী আর ইন্সপেক্টর রিজওয়ান আহমেদের হাত পা কাঁপতে শুরু করল। পারভেজ চৌধুরী ছুটে এসে বলল, ম্যাডাম, আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। রিজওয়ান আহমেদ মাথা নিচু করে বলল, ম্যাডাম, যা হয়েছে আর কখনো হবে না। কিন্তু জাহানারা এখন পুরোপুরি কঠোর। তিনি দৃঢ়কণ্ঠে বললেন, এটা ভুল নয়, এটা অপরাধ, আর এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। তারপর তিনি দুজনের চোখের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজন ক্ষমার অযোগ্য। তোমরা যা করেছ সেটা কোনো দায়িত্ববান অফিসারের কাজ নয়, ওটা কেবল কোনো অপরাধী করতে পারে। যদি আজ আমি তোমাদের মাফ করে দিই, তাহলে কাল হয়তো তোমরা আবার কোনো গরিবের কণ্ঠরোধ করবে, আবার কোনো অসহায় শ্রমিকের ওপর অত্যাচার করবে। এই বলে তিনি সঙ্গে সঙ্গে মোবাইল ফোন বের করে জেলার এসপিকে ফোন করলেন। আদেশ দিলেন, ওই থানার এসএইচও পারভেজ চৌধুরী আর ইন্সপেক্টর রিজওয়ান আহমেদকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। কাল সকালের মধ্যে আমার টেবিলে পুরো রিপোর্ট চাই। এসপি নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করলেন। জাহানারা থানার বাকি কর্মচারীদের দিকে তাকিয়ে দৃঢ় স্বরে বললেন, আজ থেকে এই থানায় গরিবদের ওপর শোষণ আর চলবে না। উর্দির আগালে কোনো অত্যাচার সহ্য করা হবে না। পুরো থানা নিস্তব্ধতায় ডুবে গেল। আজ প্রথমবার সেখানে সত্যিকারের ন্যায়ের গর্জন শোনা গেল। এতটুকু বলেই আইপিএস জাহানারা বেগম সেখান থেকে যাওয়ার জন্য পা বাড়ালেন। ঠিক তখনই দুই কর্মকর্তা এসএইচও পারভেজ চৌধুরী আর ইন্সপেক্টর রিজওয়ান আহমেদ তার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। পারভেজ চৌধুরী কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আপনি একদম ঠিক বলেছেন, আমরা সত্যিই ক্ষমার যোগ্য নই, কিন্তু আমাদের একটা সুযোগ দিন, আমরা সবকিছু বদলে দেব। গরিবদের সম্মান করব, ঘুষ নেব না, আর আল্লাহকে ভয় করে আইন মানব। রিজওয়ান আহমেদ মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, ক্ষমা করে দিন ম্যাডাম, এবার যদি আবার ভুল করি তাহলে আমাদের সাসপেন্ড করবেন না, সোজা জেলে পাঠিয়ে দেবেন। জাহানারা বেগম কঠোর কণ্ঠে বললেন, তোমরা দুজন ক্ষমার যোগ্য নও, এটা ভুল নয়, এটা অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা হয় না। তোমরা শুধু একজন অসহায় বৃদ্ধার ওপরই জুলুম করনি, বরং আমার ওপর, একজন নারীর উপর হাত তুলেছ, আর একজন আইপিএস অফিসারের গায়ে হাত তুলেছিস। ভুলে গেছিস? কাল যদি তুই করো প্রাণ নিয়ে তার পায়ের কাছে গিয়ে ক্ষমা চাস, তাহলে সে কি ক্ষমা করে দেবে? না, আইন ক্ষমা করে না, আর আমিও তোকে ক্ষমা করব না। পুরো থানা স্তব্ধ হয়ে গেল। আজ প্রথমবার সবাই বুঝল যে উর্দির চেয়ে আইন বড়, আর আইনের চেয়েও বড় হলো ন্যায়। জাহানারা বেগম শেষে বললেন, মনে রেখো, উর্দি পড়লেই কেউ খোদা হয়ে যায় না। যদি এই উর্দি পড়ে অপরাধ করো, তাহলে এই উর্দি তোমাকে কারাগারে পাঠাতে পারে। এরপর আইপিএসা জাহানারা বেগম থানা থেকে বেরিয়ে গেলেন। পেছনে পড়ে রইল শুধু এক রাশ নীরবতা। সেই দিন থেকে থানাটা সত্যি বদলে গেল। এখন আর কেউ ঘুষ চায় না। প্রত্যেক অভিযোগকারীকে সমান সম্মানের সাথে শোনা হয়। গরিবদের এফআইআর বিনা পয়সায় লেখা হয়। বাজার, গলি আর মোড়ে মোড়ে
এখন পুলিশ মানুষকে সাহায্য করে, ভয় দেখায় না। সেই সবজি বিক্রেতা বৃদ্ধা, যিনি আগে ভয়ে কুঁকড়ে থাকতেন, এখন তার ঠেলায় বসে হাসি মুখে সবজি বিক্রি করেন, কারণ এখন আর তার কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। এই গল্প আমাদের শেখায়, পদ আর ক্ষমতা শুধু প্রদর্শনের জন্য নয়, এটি এক বিরাট দায়িত্ব।